আমরা খেয়াল করেছি এর আগে যে এই সরকারকে সবগুলো রাজনৈতিক দল এক ধরনের নিঃশর্ত সমর্থন দিয়ে গেছেন। এখন নির্বাচনকে কেন্দ্র করে সেই সমর্থনের জায়গায় মনে হয় এক ধরনের টানাপোড়েন শুরু হচ্ছে। তো এই যে পুরো বিষয়টা, যে নির্বাচন নিয়ে টানাপোড়েন, নির্বাচন ডিসেম্বরে হবে নাকি আগামী জুনে হবে নাকি ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, অথবা বিএনপির যে এক ধরনের আবদার যেটা ডিসেম্বরের মধ্যে হোক, আবার সরকারের পাল্টা দিকের আবদার যে একটা এটা এরপরে হোক, এই পুরো বিষয়টাকে আপনার পার্টি, আপনি নিজে কিভাবে দেখছেন? প্রকৃতিতে যেমন ঝড়ের পরে একটা শান্ত পরিবেশ তৈরি হয়, রাজনীতিতে তেমনি ঝড়ের পরে একটা শান্ত পরিস্থিতি সবাই চায়। রাজনীতিতে ঝড় আসে আন্দোলনে এবং ঝড় তীব্রতা লাভ করে গণঅভ্যুত্থানে। আমরা জানি যে ক্ষমতা পরিবর্তনের যদি বাংলাদেশের অতীত অভিজ্ঞতাটা আমরা দেখি, ক্ষমতা তিন ভাবে এখানে পরিবর্তিত হয়েছে, হস্তান্তরিত হয়েছে। একটা নির্বাচনের মধ্য দিয়ে, সেটা হলো সবচেয়ে সুন্দরতম। দ্বিতীয়টা হচ্ছে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সেখানে শাসক গোষ্ঠীকে জোর করে ক্ষমতা থেকে নামাতে হয়েছে। তৃতীয়টা হয়েছে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং আমরা যদি দেখি যে এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে সরকার পরিবর্তন বা ক্ষমতা পরিবর্তনের পদ্ধতি, সেটা নির্বাচন। সেই নির্বাচনটাও কিন্তু গত তিনটা নির্বাচনে নির্বাচনের মর্মবস্তুটা যেমন ধ্বংস হয়েছে, নির্বাচনের পদ্ধতিটা কলুষিত হয়েছে এবং নির্বাচনের প্রতি মানুষের আস্থাটাও বিনষ্ট হয়েছে। সে কারণেই এবার যে গণ অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থান মর্মবস্তুতে সরকার পতনের কথা থাকলেও, বৈষম্য বিরোধী আন্দোলনের কথা থাকলেও, মূলত ছিল একটা অভ্যুত্থানের পরে দেশটা যেন একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় ফিরে আসে। আমরা একটু ক্রমাগত নিজেদের জীবনটা নিয়ে একটা স্থির সুনির্দিষ্ট গন্তব্যে যেন এগোতে পারি। স্বাধীনতার পরে তো 53 বছর হয়ে গেল। একটা দেশের ইতিহাসের জন্য 53 বছর একেবারে কম নয়। এখনো কেন একটা নির্বাচনের সুষ্ঠু পদ্ধতি আমরা গ্রহণ করতে পারলাম না? এখনো কেন যে সাম্যের আকাঙ্ক্ষায় দেশটা স্বাধীন হয়েছিল, সে সাম্যের জায়গায় বৈষম্য প্রতিষ্ঠিত হলো? এখনো কেন যে গণতন্ত্রের দাবিতে আমরা লড়াই করেছিলাম, সেখানে গণতন্ত্রের পরিবর্তে গণতন্ত্রহীনতা তৈরি হয়ে গেল? এমনকি এখনো যেখানে একটা আইনের শাসন বলি বা গণতান্ত্রিক আইনের শাসন বলি অথবা সামাজিক সুবিচারের কথা বলি, সেখানে সামাজিক অবিচার এত দৃঢ় হয়ে বসলো। এইগুলো থেকেই মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে এইবারের গণ অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকারী শক্তি তারা যেমন চাইবে একটা স্বস্তি, আর জনগণ চাইবে আর বারবার এরকম ঝড় দেখতে ভালো লাগে না। আপনি প্রথমে একটা কথা বলেছিলেন, সমস্ত রাজনৈতিক দল নিঃশর্ত সমর্থন দিয়েছিল। আসলে কেউই কিন্তু নিঃশর্ত সমর্থন দেয়নি, সবাই একটা স্বার্থের সমর্থন দিয়েছিল। সেই স্বার্থের দুটো দিক ছিল। কেউ মনে করেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তার ক্ষমতায় যাওয়া সম্ভব নয়, ফলে একটা অন্তর্বর্তীকালীন সরকার তার ভবিষ্যতে ক্ষমতা যাওয়ার পথ সুগম করবে। আবার কেউ কেউ ভেবেছিল যে অন্তত একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পথ রচনা হবে। ফলে স্বার্থ দুইজনেরই ছিল, কারো ইমিডিয়েটলি ক্ষমতায় যাওয়ার স্বার্থ, কারো একটা ডেমোক্রেটিক সিস্টেমটাকে ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি এই একটা জার্নি তৈরি করার ক্ষেত্রে। ফলে সবারই স্বার্থ ছিল। কিন্তু সেই সময় তারা বলেছিলেন যে এমন একজন ব্যক্তি যিনি এলেন, তিনি হয়তো জনগণের এই আকাঙ্ক্ষাটা বুঝবেন, জনগণের বেদনাটাকে স্বীকৃতি দেবেন এবং জনগণের এত রক্ত এত জীবনদান সেটাকে কখনো যেন তারা মনে না করে যে আমরা কি ভুল করলাম, এই ধরনের হতাশার দিকে জনগণকে নিয়ে যাবেন না। ফলে আমাদের এই ছিল চাওয়া। যখন আমরা অতীতের অভিজ্ঞতাটা দেখি, এটুকু বলে আমি এইটা শেষ করতে চাই। অতীতের অভিজ্ঞতা ঝড়ের পরে পরিবেশ শান্ত হওয়ার মতো, গণঅভ্যুত্থানের পরেই কিন্তু একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সিস্টেমেটিক পথে দেশ চলেছে। 69-এর গণঅভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে, 90-এর গণঅভ্যুত্থানের পরেও নির্বাচন হয়েছে। এবারও ছিল গণঅভ্যুত্থানের পরে একটা নির্বাচিত সরকার, তারা দায়িত্ব দিয়ে কাজ করবেন, জবাবদিহিতার মধ্যে থাকবেন। আগের সরকার যেমন করে নির্বাচনটাকে নষ্ট করেছে, ক্ষমতাটাকে কুক্ষিগত করেছে, দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, ভবিষ্যতে কেউ এইরকম করার কথা চিন্তাও করবেন না। কারণ তারা মনে করবেন যে আমাদেরও যদি এইরকম করতে চাই, তাহলে শুধু পদত্যাগ নয়, দেশত্যাগ করার দৃষ্টান্ত এদেশের মানুষ দেখিয়েছে। কিন্তু যখন একটা রোড ম্যাপের কথা এলো, কবে হবে, কিভাবে হবে, যে কোনো জায়গায়, যেমন আমাদের এবার যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, তাদের একটা বিরাট অংশ কিন্তু তারা কর্পোরেট কালচারের সঙ্গে যুক্ত, তারা এনজিও কালচারের সঙ্গে যুক্ত। তাদের প্রত্যেকের টেবিলে একটা থাকে টু ডু লিস্ট, কি কি করতে হবে, হোয়েন টু ডু, হাউ টু ডু, এই করার কথা থাকে। তাদের কিন্তু প্রত্যেকেরই একটু ফর্মা থাকে। তারা প্রজেক্ট ড্রাইভেন, তাদের ইয়ে থাকে ইকোনমি, যে কি কি প্রজেক্ট কত সময়ের মধ্যে। এই যে টু ডু লিস্ট, এই টু ডু লিস্টে কি ইলেকশন কথাটা নাই? আমাদের যেটা মনে হয়েছে যে বারবার বলা হয়েছিল এই জায়গাটায় যে আপনারা কি কি করতে চান, কত সময়ের মধ্যে করতে চান এবং কিভাবে করতে চান। এটা যদি জাতির সামনে একটু পরিষ্কার থাকতো, জাতীয় বুঝতো যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তরে গণতন্ত্রের দিকে যাত্রার একটা আকাঙ্ক্ষা আছে।
ফলে আমরা তাকে সহযোগিতা করতে পারি। কিন্তু জনগণ জানে না যে কি করবেন, কবে করবেন, কোথায় করবেন। এবং প্রধান নেতা যা বলেন, অপ্রধান নেতারা আবার যা বলেন, দুটোর মধ্যে বিরাট একটা পার্থক্য। প্রধান নেতা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা একটা প্যাকেজ ভিত্তিক। ছোট প্যাকেজ হলে ডিসেম্বর, বড় প্যাকেজ হলে জুন। কোন ধরনের প্যাকেজ আপনারা চান? কিন্তু কেউ কেউ উপদেষ্টারা বললেন জনগণ নাকি এই উপদেষ্টাদের কানে কানে বলে গেছেন যে তারা 5 বছর ক্ষমতায় থাকুক, এটা চান। তাহলে মানুষ তখন কনফিউজ হয়ে যায় যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের মধ্যে কি সমন্বয়ের ঘাটতি আছে নাকি পরিকল্পিত সমন্বয়হীনতা। ফলে অতীতে যেহেতু 15 বছর মানুষ নানা সন্দেহ করেছে, ফলে এই সন্দেহপ্রবণ মনটা নতুন করে আবার সন্দেহের জাল বিস্তার করতে থাকে। আপনি দেখবেন এই সরকার দায়িত্ব নিয়েছে গত বছরের অগাস্টের 8 তারিখে, আজ পর্যন্ত 9 মাস হয়ে গেল। আপনার স্বাভাবিক দৃষ্টিতে বাংলাদেশের যে বাস্তবতা এবং এই সরকার যেভাবে যে সমস্ত কথাবার্তা তারা বলছিলেন, তারা সংস্কার করবেন, অমুক করবেন, তমুক করবেন, অনেক কিছু বলছিলেন, আপনার নিজস্ব অভিমতটা কি যে আসলে দায়িত্ব নেওয়ার পর থেকে কত দিনে এই সরকারের একটা নির্বাচন দেওয়া উচিত ছিল অথবা উচিত আপনি বলে মনে করেন? আপনি কতদিন নির্বাচন হওয়া সম্ভব বলে আপনি মনে করেন? আগে আমরা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন যখন করেছিলাম সেই সময় দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের জন্য 90 দিনের একটা সময়সীমা ছিল। তো সেটা ছিল কন্টিনিউয়েশন অফ গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট থেকে আরেকটা গভর্নমেন্টের মাঝখানে একটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনটা তত্ত্বাবধান করবেন। ফলে আমরা এবার মনে করেছি এবার যেহেতু অভ্যুত্থান হয়েছে, ফলে এবার 3 মাসে এটা সম্ভব নয়। কিন্তু এটা তো এর জন্য তো 1 বছর অনেক দীর্ঘ সময় হয়ে যায়। আমরা বলেছিলাম 3 মাসের চাইতে বেশি হবে, কিন্তু 1 বছরের চাইতে কম হবে। এইরকম একটা জায়গার মধ্যে অন্তত যে 3টা কাজ অন্তত করতেই হবে নির্বাচনটাকে সুষ্ঠু করতে গেলে, তার মধ্যে একটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এইরকম বিধানটাকে আবার কার্যকর করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের সংবিধানের যে 7 ক এবং খ অনুচ্ছেদের মধ্য দিয়ে সংবিধানের কিছু অংশকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছে, এবং যেটা বহাল থাকলে যারা অভ্যুত্থান করেছেন এবং অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু চূড়ান্ত শাস্তির যোগ্য হবেন, ফলে সেটাকে বাদ দিতে হবে। তৃতীয়ত হচ্ছে নির্বাচনের টাকার খেলা, পেশি শক্তি, এই সমস্ত বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এবং এই সমস্ত কাজগুলোই কিন্তু আবার রেটিফাই করতে হবে, অনুমোদন করতে হবে পরবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টে। ফলে এই কাজটা তারা করবেন। আর তার সঙ্গে 3টা কাজ, আর এই 3টা কাজের সঙ্গে 3টা কাজ করবেন। একটা বাজারটাকে তারা নিয়ন্ত্রণ করবেন, করে তারা দেখাবেন আগের সরকার দলীয় সরকার ছিল, তিনি সিন্ডিকেটকে দলীয়ভাবে সহযোগিতা করেছেন, আমরা কোনো দলের না, আমরা জনগণের। ফলে জনগণের পক্ষে থেকে যে কোনো ধরনের সিন্ডিকেটকে আমরা দমন করব। 2 নম্বর, যে টাকাগুলো দেশের বাইরে পাচার হয়েছে সেই টাকাটা হয়তো 1 বছরে ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তারা এমন কিছু ব্যবস্থা করবেন, যেহেতু এই সরকারের একটা আন্তর্জাতিক ভাবমূর্তি আছে এবং জনগণের একটা ম্যান্ডেট আছে, তারা যে সমস্ত দেশে টাকা পাচার হয়েছে সেই সমস্ত দেশের তালিকা করে বলবেন তোমার দেশে এই পরিমাণ টাকা পাচার হয়ে গেছে, এটা জনগণের টাকা, একদল দুর্বৃত্ত পাচার করেছে, আমরা চাইবো তোমরা একদম ফেরত দেওয়ার ব্যবস্থা করো। তৃতীয়ত যেটা বলবো যে একদম যেভাবে আমাদের পুলিশ, আমাদের প্রশাসন তারা একটা দলীয় বাহিনীতে পরিণত হয়েছিলেন, আগামীতে পুলিশ এবং প্রশাসন যেন দলীয় বাহিনীতে পরিণত না হয়, তারা যেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করে, সেই ধরনের একটা কাঠামোগত জায়গা তারা দাঁড় করিয়ে দিয়ে যাবেন। তাহলে হতো কি, অন্তত সূত্রপাতটা হলো, আমরা শুরু করতে চাই, এই গুড স্টার্ট, এটা কিন্তু একটা কাজের অর্ধেক হয়ে যায়। আমরা চেয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তত এই শুভ সূচনাটা করে দিয়ে যেতেন, তাহলে 2টো কাজ হতো। একটা হলো জনগণ ভাবতো আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একজন মানুষকে ক্ষমতায় পেয়েছি যিনি ক্ষমতার লোভ করেন নাই, তিনি বেশি দিন ক্ষমতায় থাকতে চান নাই, নিজের মতো করে সবকিছুকে গুছিয়ে নিতে চান নাই। মানে একটা গান আছে না, আমি আমার মতো করে আমাকে গুছিয়ে নিয়েছি, এরকম প্রত্যেকে তার মতো করে গুছিয়ে নিচ্ছেন। কেউ অফিস গুছিয়ে নিচ্ছেন, কেউ বাড়ি গুছিয়ে নিচ্ছেন, কেউ আবার দামি গাড়ি গুছিয়ে নিচ্ছেন। এই কাজগুলো হবে না, এই কাজগুলো করতে দেননি তিনি, এটা একটা আমার শিক্ষা ছিল। পরে এখান থেকে মানুষ বলতো দেখো ক্ষমতায় থাকলেই সবাই করাপ্ট হয় না, পাওয়ার করাপ্টস, এই কথাটা আমরা শুনেছি, কিন্তু না, যদি জনগণের স্বার্থে সরকার পরিচালিত হয় পাওয়ার কাউকে করাপ্ট করতে পারে না, বরঞ্চ পাওয়ার মানুষকে রেসপন্সিবল করে। আমি জনগণের প্রতি দায়িত্ব পালন করবার জন্য ক্ষমতা এসেছি, এই ক্ষমতাটা জনগণের ক্ষমতা, এই ক্ষমতা যেন জনগণের বিপক্ষে ব্যবহৃত না হয়। এরকম একটা দৃষ্টান্ত যদি তৈরি হয়ে যেত না, তাহলে আগামী অন্তত 20 বছর মানুষ বলতো ওই যে একটা অভ্যুত্থানের পরে আমরা সরকার দেখেছিলাম, বারবার এইরকম সরকারই আমাদের দরকার। এইরকম একটা আশা আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু নানা কারণে, বাজারকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার কারণে, বাগাড়ম্বর অনেক বেশি হওয়ার কারণে, কখনো কখনো যারা অভ্যুত্থান করেছেন তারাও নানা ধরনের দুর্নীতির সঙ্গে তাদের সম্পৃক্ত হওয়ার কারণে, এমনকি ওই যে একসময় নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, এগুলোর কথা আমরা শুনেছি, সেগুলোরও নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা এবং নানা ধরনের দৃষ্টান্ত দেখার কারণে মানুষ কিন্তু আবার ভাবতে শুরু করলো, আচ্ছা তাহলে কি আবার সেই পুরনো কথাই আমরা বলবো
যে লঙ্কায় গেলে সবাই রাবণ হয়ে যায়, নাকি লঙ্কায় কি রাম যায়নি তাহলে কখনো? আমরা তো এটা দেখতে চেয়েছিলাম যে লঙ্কায় গেলে সবাই রাবণ হয় না, লঙ্কায় রামও যায়। দেখতে হবে কে গিয়েছে। সেটা আমরা খুব দেখতে চেয়েছিলাম।